দেখুন, ভুলভুলাইয়া 3 যেদিন রিলিজ হলো, আমার স্পষ্ট মনে আছে যারা রিভিউয়ার ছিলেন, সমালোচক ছিলেন বা দর্শক ছিলেন, এই সিনেমাটি নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমালোচনাই আমরা শুনেছিলাম। তার কারণও ছিল, সঙ্গত কারণ ছিল, এবং মূল যে কারণ ছিল, কোনোভাবেই নাকি সিনেমাটি মূল ভুলভুলাইয়ার সাথে ম্যাচ করে না। এবং এরা সত্যি, মূল ভুলভুলাইয়া অন্য লেভেলের সিনেমা, ইটস এ কাল্ট সিনেমা। এবং কেউ কেউ তো বলেছিলেন যে ভুলভুলাইয়া 2 এর থেকেও এই সিনেমাটি খারাপ। সেটা নিয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু মোদ্দা কথা, এই সিনেমাটি কিন্তু খুব একটা যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে দর্শকদের বা ক্রিটিক্সদের, এমনটা নয়। কিন্তু তৎসত্ত্বেও প্রথম দিন থেকেই দেখছিলাম সিনেমাটি কিন্তু নাম্বার জেনারেট করছিল। আলটিমেটলি তো বক্স অফিস নাম্বারের খেলা, নাম্বার জেনারেট করছিল। প্রথম উইকেন্ডে খুব ভালো পারফর্ম করে, তারপরে যে উইকডেজ আছে সেখানে এটা হোল্ড করে নিজের পজিশন, ডিপ আসে কিন্তু এটা হোল্ড করে নিজের পজিশন। সেকেন্ড উইকেন্ডে আবার একটু জাম্প করে, এবং থার্ড উইকেন্ডে সে যেটা দেখা গেল, এর সাথে যে মাল্টি স্টারার একটা সিনেমা রিলিজ করেছিল সিংঘাম 3, তার ইন্ডিয়া নেট কালেকশানকে কিন্তু ছাড়িয়ে গেল কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া। অর্থাৎ কালেকশানের দিক থেকে এটা কিন্তু একটা সুপারহিট সিনেমা, কারণ এর প্রোডাকশন কস্ট কম, সেই অনুযায়ী কিন্তু কালেকশান অনেকটা বেশি। এবং এটা নিশ্চিতভাবে একটা সুপারহিট সিনেমায় পর্যবসিত হবে। এখনও পর্যন্ত যেটা ট্রেন্ড সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আজকে যে আমাদের আলোচনার বিষয়, এত নেগেটিভিটি সত্ত্বেও, এত সমালোচনা সত্ত্বেও সিনেমাটি কী করে দর্শক আনুকূল্য পেল। দেখুন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি যে মূল কারণগুলো বিশ্লেষণ করে পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথম যে কারণটি আমার মনে হয়েছে সেটা হচ্ছে নস্টালজিক ভ্যালু। যখন ভুলভুলাইয়া রিলিজ করেছিল তখন আমরা টিনেজার ছিলাম। আজকে 2024 সাল, আমাদের সবার ফ্যামিলি হয়েছে, অনেকের ছেলে মেয়ে আছে, তারা কিন্তু কোথাও একটা কানেক্ট করছে। যদিও সাবস্টেন্স ওয়াইজ বা কন্টেন্ট ওয়াইজ এটা অনেকটা পৃথক সিনেমা। মূল ভুলভুলাইয়া ছিল অন্য সিনেমা, সাইকোলজিক্যাল একটা সিনেমা, যেখানে কিন্তু সত্যিকারের ভূত ছিল না। বিদ্যা বালান ওয়াজ অ্যাজুমিং যে সে মঞ্জুলিকা, কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি ভূতের সিনেমা নয়। কিন্তু ভুলভুলাইয়া 2 এবং 3 ভূতের সিনেমা, হরর কমেডি এই জোনে পড়ছে। কিন্তু কোথাও একটা কানেক্ট তৈরি হয়ে যায়, গানের মারফত হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মারফত হতে পারে। তো এই নস্টালজিক ভ্যালুটা কিন্তু এতটাই সংক্রামক যে মানুষকে আলোড়িত করেছে এবং সিনেমা হল পর্যন্ত নিয়ে গেছে। 2 নম্বর কারণ অবশ্যই বিদ্যা বালান। বিদ্যা বালান, অনেকেই বলেছেন এখানে খুব চরিত্রটি দানা বাঁধেনি, লাউড ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগেইন বিদ্যা বালান একটা নস্টালজিয়া। 2008-9-এর সময় সেই সিনেমাটির যে মঞ্জুলিকা, যেটা খুব হিট একটা ক্যারেক্টার, সে যখন এখানে এসেও মঞ্জুলিকার পার্টে অভিনয় করছেন, তখনও কিন্তু আমরা দেখছি যে দর্শক সিটি বাজাচ্ছে। অর্থাৎ বিদ্যা বালানের উপস্থিতি একটা ম্যাজিকের মতো কাজ করছে। আর তিনি এতটাই শক্তিশালী অভিনেত্রী, তার চরিত্র যদি খুব একটা কিছু করার নাও থাকে তার চরিত্রে, তিনি তাও তার প্রেজেন্সের মারফত দর্শক মনে আলোড়ন তৈরি করেন। বিদ্যা বালান কিন্তু এই সিনেমার একটি সম্পদ, সেটা অস্বীকার করার উপায় নেই। 3 নম্বর কারণ অবশ্যই মাধুরী দীক্ষিত। কারণটা অনেকটা একই রকম। সত্যি কথা, সিনেমাটি দেখার পর আমার মনে হয়েছে যে অঞ্জলিকা ক্যারেক্টার না থাকলে কী যেত আসতো সিনেমাটির, কিচ্ছু না। কিন্তু মাধুরী দীক্ষিত এমনই একজন অভিনেত্রী, এমনই একজন পারফর্মার, যিনি যখন দাঁড়িয়ে যান না সিনেমার স্ক্রিনে, তখন পুরুষ মনে ঝড় তুলতে বাধ্য। হ্যাঁ, পুরুষ মনে একটা ঝড় ওঠে। তিনি যখন মেরে ডোলনা নাচছেন, তার চোখের যা ইশারা, তার যে এক্সপ্রেশন, পুরুষ মনে ঝড় উঠেছে, তার বয়স যতই হোক না কেন। অর্থাৎ মাধুরী দীক্ষিতের উপস্থিতিটাই সিনেমা একটা পজিটিভ অ্যামাউন্ট বা পজিটিভ অ্যাপ্রোচ যোগ করে দেয়। 4 নম্বর, কার্তিক আরিয়ান। অনেকে কার্তিক আরিয়ানের সমালোচনা করে বলেছেন তিনি অক্ষয় কুমার হওয়ার চেষ্টা করেছেন। আমি ডিসএগ্রি করছি না, সমালোচনা থাকবেই। কিন্তু মনে রাখতে হবে যে কার্তিক আরিয়ানের কিন্তু একটা খুব স্ট্রং ফ্যান ফলোয়িং রয়েছে বাচ্চাদের মধ্যে এবং টিনেজারদের মধ্যে। ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে সোনু নিগমের কাছে না গিয়ে সব বাচ্চা কাচ্চা কার্তিক আরিয়ানের দিকে ছুটছে। অর্থাৎ তাদের মনে কিন্তু কার্তিক আরিয়ান একটা বিশাল বড় স্টার তাদের কাছে, এটা ভুলে গেলে হবে না। এবং কার্তিক আরিয়ানের কিন্তু এই একটা লয়াল ফ্যান ফলোয়িং আছে যারা তার সিনেমা দেখতে যায়। এবং তার সাথে সাথে আরেকটা কারণ কার্তিক আরিয়ানকে এই সিনেমাটিতে খুব যথার্থ করে তুলেছে, সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টার না, তার যে অভিনয়, তার যে স্টাইল, সেটা খুব সিরিয়াস অ্যাক্টিংয়ের সাথে যায় না। লুকোচুরি না লুকাছুপি একটা সিনেমা হয়েছিল,
তার সেখানেও দেখছিলাম যে সে খুব একটা এরকম মজাদার ক্যারেক্টার প্লে করছিল, মানে এই বয়সে যেরকম ক্যারেক্টার হয় আর কি, একটু ফ্রড, একটু মিষ্টি, একটু প্রেমিক, এই সবগুলোর মিশেল আর কি, ককটেল আর কি। তো এই ক্যারেক্টারগুলো কার্তিক আরিয়ানকে খুব ম্যাচ করে। এই যে রুহু বাবা ক্যারেক্টারটি, এটা সামাও কার্তিক আরিয়ানকে একদম ম্যাচ করে গেছে, তিনি চরিত্রটার সাথে মিশে গিয়েছেন। এবং সিনেমা হলে বসে আমার পর্যবেক্ষণে আমি এটা বলছি যে কার্তিক আরিয়ানকে দেখতে রীতিমতো ভালো লাগছিল, আকৃষ্ট হচ্ছিল সবাই, যে কার্তিক আরিয়ান রুহু বাবা চরিত্র খুব যথাযথ, এটা কিন্তু সবাই মেনে নিয়েছে। এবং রুহু বাবা মানে কার্তিক আরিয়ান, এটা দর্শকের মনের মধ্যে গেঁথে গেছে। ভুল ভুলাইয়া টুতেও এটাই হয়েছিল। এবং সেই কারণে কার্তিক আরিয়ানের উপস্থিতি কিন্তু সিনেমাটিকে পুশ করেছে বা বুস্ট করেছে বলা যেতেই পারে। 5 নম্বর যে কারণটি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কিন্তু, যেহেতু গানটি খুব হিট হয়ে গেছিলো, সোনু নিগমের ভার্সনটি, লোকে ক্লাইম্যাক্সটাকে অ্যাজুম করা শুরু করে দিয়েছিল। কিন্তু আপনি যদি প্রথমবারের জন্য সিনেমাটি দেখেন একদম মাথা খালি করে, তবে কিন্তু ক্লাইম্যাক্সটি ধাক্কা দেবে। এবং ক্লাইম্যাক্সটি সত্যি ভালো হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ক্লাইম্যাক্সটি আমার যেমন খুব ভালো লেগেছিল, এবং একটা প্রাসঙ্গিক ইস্যুকে মানে মাঝখানে রেখে তার চারদিকে ঘটনার যে বিবর্তন ঘটেছে, সেটা রীতিমতো আকর্ষণীয়। এবং এইভাবে ক্লাইম্যাক্সটিকে প্রেজেন্ট করার কারণে তার সাথে গান অ্যাড হয়েছে, সেটা পরের কথায় আসছি। এই সিনেমাটি কিন্তু আলটিমেটলি মানে মানুষের মনে একটা জায়গা করে নিতে পেরেছে। কারণ যখন মানুষ ক্লাইম্যাক্স দেখে বেরোচ্ছে, তার কিন্তু মনের মধ্যে সেই ক্লাইম্যাক্সের ইম্প্যাক্টটা তৈরি হয়ে গিয়েছে। সেখানে কিন্তু গোটা সিনেমায় যে ফাঁক ফোকর এগুলো কিন্তু ঢেকে গেছে, এবং সেটা কিন্তু লোকমুখে প্রচারিত হয়েছে। এবং ক্লাইম্যাক্স সিনটি হিট করে যাওয়ায়, এই জাতীয় সিনেমায় যেটা দেখা যায়, ক্লাইম্যাক্স সিনটি যদি একবার হিট করে যায়, তবে কিন্তু সিনেমা একটা অন্যরকম বুস্ট পায়। এক্ষেত্রেও সেটা হয়েছে। এবার সে যে কারণটি বলবো, অবশ্যই সোনু নিগম। বহুদিন বাদে একজন গায়কের কারণে একটা সিনেমা লেভেল এতখানি আপ হলো। সোনু নিগমের গানটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, এবং তিনি যেভাবে ক্লাইম্যাক্স সিনে গানটি ডেলিভার করেছেন, সেটা অনবদ্য বললেও কম বলা হয়। এবারে এটা নিয়ে অলরেডি অনেক কথা বলা হয়ে গিয়েছে, আমি আর নতুন করে কি বলবো, কিন্তু হোয়াট এভার ইট ওয়াজ ম্যাজিক। এবং এই গানটি এত পপুলার হয়েছে, এই গানটির জন্য অনেকে সিনেমাটি দেখতে গেছে। আমার চেনা জানা অনেকে গেছে এই গানটির জন্য, যে এই গানটি সিনেমা হলে ঠিক কী ম্যাজিক তৈরি করছে, তার জন্য অনেকে এই সিনেমাটি দেখতে গেছে। তো এই গানটি কিন্তু সিনেমাটিকে খুব বুস্ট করেছে, এটা মেনে নিতেই হবে। তো এই সমস্ত কারণে সিনেমাটি আমার ধারণা হিট হয়েছে। তার সাথে আরও কিছু কারণ আছে, যেমন যতই খাঁচা স্ক্রিপ্ট হোক না কেন, কিছু মানুষের অ্যাক্টিং, যেমন সঞ্জয় মিশ্র বা রামপাল যাদব, এদের অ্যাক্টিং একটা অ্যাসেট, যে কোনো সময় একটা অ্যাসেটের মতো কাজ করে। স্ক্রিপ্ট খুব দুর্বল ছিল, তাদেরকে নিয়ে যে স্ক্রিপ্ট ছিল বা তাদের স্ক্রিপ্টে যে পার্ট ছিল, সেটা দুর্বল ছিল, কিন্তু তৎসত্ত্বেও তাদের অ্যাক্টিং সামও মানুষকে আকৃষ্ট করে। সেটা একটা যেমন ভূমিকা ছিল। তার সাথে সাথে অবশ্যই দিওয়ালির সময় মানুষ সিনেমা দেখতে পছন্দ করে। সেখানে সিঙ্ঘম 3 মারধারওয়ালা সিনেমা এখন মানুষ খুব একটা পছন্দ করছে না, এই মারধারওয়ালা সিনেমাগুলো। তো হরর কমেডি একটা এখন আনুকূল্য পাচ্ছে আর কি। এর আগে স্ত্রী 2 পেয়েছে। হরর কমেডি এখন মানুষ দেখতে পছন্দ করছে। মানুষের তো এক একটা সময় এক একটা জিনিসের প্রতি আকর্ষণ জন্মায়, এখন হরর কমেডির উপর মানুষের তীব্র আকর্ষণ জন্মেছে। আর ভুলভুলাইয়া 3 ঠিক এই জোনের ছবি, সেই জন্য স্বাভাবিকভাবেই এই সিনেমাটি বেশি আনুকূল্য পেয়েছে। তো এই কারণগুলোই মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।